স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনে কিছুক্ষণ আগে এই ঘোষণা দিয়েছেন তিনি। আরও তথ্য নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, আপনার কাছে দুটি প্রশ্ন করব। প্রথমেই জানতে চাইব যে কোন প্রেক্ষাপটে কাজী সালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন? তানিয়া, বাফুফে নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেক আলোচনা সমালোচনা অনেকভাবে অনেক কিছু হচ্ছিল এবং গত ঠিক 1-1.5 মাস আগে কিন্তু 26 অক্টোবর বাফুফে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং সেটি কাজী মোহাম্মদ সালাউদ্দিন সাহেব নিজেই করেছিলেন। আজকে ঠিক নির্বাচনের আরও প্রায় 1.5 মাস হাতে আছে, ঠিক তারই আগে অর্থাৎ 26 অক্টোবরের আগে এখনও প্রায় 1 মাস 12 দিন সময় হাতে আছে। তার ঠিক এই কয়েকটা দিন আগেই হঠাৎ করে তার এই নির্বাচন ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করা এবং সেখানে যা একেবারে 5 মিনিটের একটা সংবাদ সম্মেলন এবং সেটি হওয়ার কথা ছিল বিকাল 4টায়, কিন্তু 3:40-এ উনি আসলে ব্রিফিং শুরু করেন এবং 3:45-এ উনি ব্রিফিং শেষ করেন এবং হঠাৎ করে তিনি নির্বাচন ইস্যুটাতে নিয়ে এফসির সাথে কথা বলেছেন, ফিফার সাথে কথা বলেছেন। তারা নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো সুযোগ তারা দিচ্ছেন না বা দিবে না বলেই উনি জানান। তারপরে আসলে নির্বাচনের প্রসেসটা কিভাবে হবে, কে হবে নির্বাচন কমিশন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার একটা ইচ্ছা ছিল আমাদের বা প্রিপারেশন ছিল। ঠিক তার আগে উনি আসলে সবাইকে থামিয়ে দিয়ে বলেন যে উনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, অর্থাৎ বাফুফে সভাপতি পদ থেকে উনি কিন্তু সরে দাঁড়াননি, দাঁড়িয়েছেন নির্বাচন থেকে, যেটি 26 অক্টোবর হবে এবং ওনার মেয়াদকাল কিন্তু মূলত 26 অক্টোবর পর্যন্তই থাকবে, অর্থাৎ নতুন প্রেসিডেন্ট না আসা পর্যন্ত উনি এই সভাপতি পদেই দায়িত্ব পালন করবেন। এবং 2008 সাল থেকে উনি 4বার নির্বাচন করেছেন, প্রত্যেকবারই নির্বাচন, শুধু 2008 সালের নির্বাচনটা বাদে 2012, 16 এবং সবশেষ 20, এই 4 নির্বাচনে কিন্তু ওনার এই নির্বাচনটাকে নিয়ে অনেক সমালোচনা অনেক আলোচনা হয়েছে, আলোচনা থেকে বেশি হয়েছে সমালোচনা। তো এই নির্বাচনে ওনার সরে দাঁড়ানোটা স্বেচ্ছায়, এটা আসলে আমরা যারা সাংবাদিক যারা এখানে কভার করেছি এই সংবাদ সম্মেলনটা 5 মিনিটের, খুবই বিস্মিত হয়েছি। তানিয়া, হাসিব, আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে সালাউদ্দিন দীর্ঘদিন ধরে বাফুফেতে রয়েছেন, কোনো চাপের কথা কি তিনি বলেছেন সংবাদ সম্মেলনে? চাপের কথা উনি বলেন নাই, তবে একটা বিষয় কি যে কিছুদিন আগে কিন্তু সিনিয়র সহসভাপতি পদে যিনি আছেন ছিলেন সালাম মুর্শিদি সাহেব, ফিনান্স কমিটির চেয়ারম্যান, উনিও কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু পদত্যাগ করেনি। আমি আবার বলছি, উনি কিন্তু পদত্যাগ করেনি, উনি সভাপতি হিসাবে আছেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তো এখানে চাপের কোনো বিষয় আসলে উনি বলে নাই। চাপ কিন্তু আসলে থাকে, কারণ গত প্রায় 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে কিন্তু বাফুফে ভবনের সামনে সালাউদ্দিন হটাও এ ধরনের একটা মানববন্ধন হয়েছে, যদিও এটা প্রতি নির্বাচনের আগেই হয়, এটা আসলে খুবই একটা স্বাভাবিক এবং সাধারণ একটা ঘটনা, কিন্তু উনি যে আসলে চাপ নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমনটা কিন্তু ওনার কথায় কিন্তু আমরা বুঝিনি। ওনার একটা বিষয় অভ্যাস সবসময় আমরা যেটা দেখি যে উনি যখন ব্রিফিং করেন, সেই ব্রিফিংটা উনি আসলে বেশি সময় উনি করেন না, অর্থাৎ 5 মিনিটের বেশি উনি ব্রিফিং করতে চান না। অনেক সাংবাদিকের অনেক প্রশ্ন উনি এড়িয়ে যান, এর আগেও হয়েছে এমনটা, আমার সাথে হয়েছে, আজকেও ঠিক একই ঘটনা ঘটেছে যে সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন একটু বিস্তারিত করার চেষ্টা করছিলেন জানার জন্য, তখন আসলে উনি সংবাদ সম্মেলন পুরোটা শেষ না করে, অর্থাৎ ওনার মূল কথাটা উনি বলে চলে গিয়েছেন। তো চাপ যে আসলে একেবারে নাই বা উনি যে চাপের কথা থেকে উনি স্কিপ করে, মানে চাপের কথা উনি যে স্বীকার করেছেন তাও কিন্তু না। তবে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে যে ফুটবলে যে ওনার গ্রহণযোগ্যতা জায়গাটা অনেকটা নিশ্চিত, মানে ওনার গ্রহণযোগ্যতা যে অনেকটা কম বা ওনার সময়কালে ফুটবলের উন্নয়ন। তবে একটা প্রাপ্তির কথা উনি বলেছে, সেটা হচ্ছে যে অনূর্ধ্ব 20 ফুটবল যারা কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়ন হয়েছে, তাদের প্রাপ্তি বা তাদের সাফল্যটাকে উনি মাথায় নিয়ে সবশেষ সাফল্য হিসাবে উনি ধরে উনি এই নির্বাচনে সরে দাঁড়িয়েছেন, কিন্তু চাপের বিষয়টা উনি আসলে পুরোপুরি স্বীকার করেনি। তানিয়া, বাফুফে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব। দেশের বিভিন্ন মাজারে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়। হামলাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাসমূহ রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সকালে ঢাকায় পৌঁছেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্টকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। বিকেলে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। কাল সকালে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন তারা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরে 2 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকালও বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে, ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কক্সবাজার থেকে হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারের আবহাওয়া ও জলাবদ্ধতার সবশেষ অবস্থা আমাদের জানাবেন। তানিয়া, আপনি জানেন যে গত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, যেটা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল গতকাল 501 মিলিলিটার। কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হলেও কিন্তু টানা বৃষ্টি নেই, তবে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে। কিছুক্ষণ পর পর ভারী বর্ষণ হয়, আবার থেমে যায়। ঠিক এইভাবে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি, গতকালের বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের প্রায় কয়েকটি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার বিশেষ করে পেকুয়া, চকরিয়া, উকিয়া, টেংনাফ এবং কক্সবাজার সদর, এখানকার যেসব নিম্নাঞ্চল ইউনিয়ন এলাকার নিম্নাঞ্চল গ্রামগুলো রয়েছে সেখানে প্লাবিত হয়। প্রায় 300 মতো গ্রাম প্লাবিত হয়। সেখান থেকে সকাল থেকে কিছু কিছু গ্রাম থেকে পানি নেমে গেলেও এখনো কিছু নিম্নাঞ্চল নিমজ্জিত হয়ে আছে পানিতে। এই অবস্থায় কক্সবাজারের শহরেও কয়েকটি এলাকা পানিতে ডুবে আছে। মানুষের ঘর বাড়িতে পানি ঢুকেছে, হাঁটু পরিমাণ পানি এখনো অবস্থান করছে। বিশেষ করে হোটেল মোটো জোন এলাকায় রাস্তাঘাটে পানি থাকলে এখানে পানি কমে গেছে, সেখানে অবস্থার উন্নতি হয়েছে। এবং বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে সমস্যা হতে পারে। যদি বৃষ্টি এইভাবে হালকা পাতলা বৃষ্টি হয় তাহলে আশা করি অবস্থার উন্নতি হবে। এদিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিবি সংক্রান্তি জানিয়েছেন, তিনি যেসব এলাকা পাহাড় অধ্যুষিত এলাকা আছে সেখানে মাইকিং করা হচ্ছে, মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, যারা পাহাড়ের পাদদেশে তাদেরকে সতর্ক করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তানিয়া, এই ছিল আসলে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে নিম্নচাপের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন হারুনুর রশিদ। দর্শক, আবহাওয়ার খবর জানাতে এবার বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাহ আলী। শাহ আলী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কি প্রভাব পড়েছে বরগুনায়? বৃষ্টিপাত কেমন হচ্ছে সেখানে? লঘুচাপ সৃষ্টি হয়েছে, এর কারণে গত 2 দিন যাবত যে বৃষ্টি হয়েছে, গতকালকে থেকে আজকে কিন্তু বৃষ্টি কোনো রকম থামছে না এবং রাতভর বৃষ্টি এবং এখন থেকে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে। কারণ আজকে হাটের দিন, সে হাটের দিন কিন্তু যেরকম মানুষ থাকার কথা তারা কিন্তু সেখানে থাকতে পারছেন না এবং এতটাই বৃষ্টি যে পরিমাণ রিক্সা চলাচল করতো সেটাও কিন্তু তেমন দেখা যাচ্ছে না। শুধুমাত্র নিত্য প্রয়োজনের দোকান এবং ফার্মেসির দোকান ছাড়া অন্যান্য দোকানপাট তেমন খোলা নেই। এছাড়া আমরা দেখেছি যে পানিতে কিন্তু খাল, বিল এবং পুকুর টইটুম্বুর হয়েছে। এখানে যারা মৎস্যজীবী রয়েছেন, যারা মাছ চাষ করেন, তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। যে কোনো সময় তাও কিন্তু প্লাবিত হয়ে ছুটে যেতে পারে এবং বেড়িবাঁধের বাইরে যে সকল আশ্রয়ন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম সুইচুই পানি হয়েছেন। এবং এছাড়া যে যারা আসলে ধান কাটার সময় এবং ধান রোপণ করার সময় তারাও কিন্তু ধান রোপণ এবং কাটতে পারছেন না। এই বরগুনার যে এখন তো পরিস্থিতি, বজ্রপাত এবং বাতাস এবং বৃষ্টি তিনটাই সঙ্গী হয়েছে নিত্যদিনে আমরা দেখেছি। তো এই মুহূর্তে যেটা এখানকার মানুষ উপলব্ধি করছে, যারা জেলে রয়েছেন তারা কিন্তু নদীর কিনারায় তারা চলে আসছেন। এবং বরগুনা থেকে নিম্নচাপের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।